সবাইকে সকাল সকাল একটা ব্র্যান্ড নিউ ব্লগে স্বাগত জানাচ্ছি। আমরা চলছি মাওয়ার পথে এবং মাওয়ার খুব নিকটবর্তী অর্থাৎ ঢাকার খুব নিকটবর্তী একটা জেলা মুন্সিগঞ্জ। আমরা সেখানে যাচ্ছি আজকে কিছু দর্শনীয় স্থান দেখানোর জন্য আপনাদেরকে। তো হাইওয়ে এক্সপ্রেসের সৌন্দর্য মুগ্ধ হতে হতে সামনে এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে হাইওয়ের ঠিক পাশেই। অ্যাবসলুটলি খুব চমৎকার লাগছে। হাইওয়ে এক্সপ্রেসের টোল ফি পরিশোধ করে আমরা চলছি মুন্সিগঞ্জের পথে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্রাদার্স ব্লগ। আমরা চলে এসেছি মুন্সিগঞ্জে। আজকে আমরা আপনাদের দেখাবো বিভিন্ন মুন্সিগঞ্জের উল্লেখিত জায়গা, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান। আপনারা দেখতে পাবেন এই প্রত্নতাত্ত্বিক জায়গার ভিতরের গোপনীয়তা, গভীর কাহিনী, আরো অন্যান্য অনেক কিছু। মুন্সিগঞ্জের প্রত্যেকটা জোনে আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় কি আছে। সো ব্রাদার্স ব্লগের সাথেই থাকুন। নিরিবিলি শান্ত শ্যামল পথ ধরে এগিয়ে যাচ্ছি মুন্সিগঞ্জের দিকে। মুন্সিগঞ্জের অনেক দর্শনীয় স্থানগুলোর মধ্যে জোড়ামঠ একটা প্রত্নতাত্ত্বিক স্থান। সেখানে গিয়ে আমরা বিস্তারিত এই বিষয়গুলো সম্পর্কে জানব। যাত্রাপথে রাস্তার ডান দিকে দেখলাম একটা বড় দিঘি, তাই না থেমে পারলাম না। দিঘিটা একদম সুবিশাল একটা আয়তনের একটা বিশাল দিঘি, যেটা দেখলেই মন জুড়িয়ে যাচ্ছে। দিঘিটা অবলোকনের পর একটা সরু স্টিলের ব্রিজ পার হয়ে যাচ্ছি আমরা। আমরা দাঁড়িয়ে আছি ঠিক সোনারং জোড়া মঠের সামনে। দর্শক, সোনারং জোড়া মন্দিরের সামনের দিকে রয়েছে একটা বিরাট পুকুর। এই পুকুরে বিভিন্ন সময় দুর্বৃত্তরা মন্দির থেকে বিভিন্ন মূল্যবান পাথর, কোষ্ঠী পাথরের কলস, শিবলিঙ্গ সহ অনেক মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যেত। বর্তমানে মঠের উপরে কিছু পাখিদের আবাসস্থল, ঘুঘু, শালিক, টিয়া সহ নানা জাতের পাখির কলকাকলিতে মুখরিত থাকে মন্দিরের চারপাশ। মুন্সিগঞ্জ জেলা থেকে 10 কিলোমিটার দূরে টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে রয়েছে বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর প্রাচীন এক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারং জোড়া মঠ। মঠ হিসাবে পরিচিতি লাভ করলেও এটি মূলত একটি জোড়া মন্দির। মন্দিরের প্রস্তরলিপি অনুসারে রূপচন্দ্র নামের এক হিন্দু বণিক 1843 সালে বড় কালী মন্দির ও 1886 সালে ছোট শিব মন্দিরটি নির্মাণ করেন। চুন সুরকি নির্মিত পুরো দেয়াল বেষ্টিত এই মঠের দৈর্ঘ্য প্রস্থ 21 ফিট এবং বড় মন্দিরের উচ্চতা 15 মিটার। মন্দিরের গোলাকার গুম্বজকৃতি ছাদের শিখরে রয়েছে একটি ত্রিশূল, আর প্রত্যেক মূল উপাসনালয় ঘরের সাথে রয়েছে একটি করে বারান্দা। অসাধারণ কারুকার্য মণ্ডিত সোনারং জোড়া মঠের সৌন্দর্য কালের বিবর্তনে অনেকটা বিলীন হলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা প্রাচীন এই মঠটি দেখতে দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীর ভিড় লেগেই থাকে।
আপনারা যদি এখানে আসতে চান তাহলে ঢাকা থেকে মাওয়াগামী যে কোনো বাসে চড়ে মুন্সিগঞ্জ শ্রীনগরে নেমে শ্রীনগর থেকে অটোরিকশা যোগে এই সোনারং জোড়া মঠে যেতে পারবেন। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি নাটেশ্বর দেউল, বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে প্রায় 500 বর্গমিটার জায়গায় খনন কাজ সম্পন্ন করা হয়। 16টি বৌদ্ধ স্তূপের পাশাপাশি নাটেশ্বরে বাংলাদেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির স্তূপ পাওয়া গিয়েছে। 2012-13 সাল থেকে নাটেশ্বর দেউলে প্রত্নতাত্ত্বিক গবেষণায় মাটির নিচ থেকে নাটেশ্বরের প্রাচীন মানব বসতির চিহ্ন আবিষ্কৃত হয়। ঠিক 2013 সালেই নাটেশ্বর বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ, ইট নির্মিত রাস্তা ও নালা প্রভৃতি নিদর্শন বেরিয়ে আসে। এছাড়া অষ্টকোণাকৃতির স্তূপের পাশে অষ্টম নবম শতকের নির্মিত 100 বর্গমিটার আয়তনের মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো 2019 এবং 20 সালের প্রত্নতাত্ত্বিক খননে বাংলাদেশের সবচেয়ে বড় পিরামিড আকৃতির স্তূপের সন্ধান পাওয়া যায় এবং এছাড়াও মাটির নিচ থেকে রান্নার হাঁড়ি, গামলা, পানির পাত্র প্রভৃতি মূল্যবান জিনিস পাওয়া যায়। এখানের প্রত্নতাত্ত্বিক খনন এখনো চলমান রয়েছে। প্রাপ্ত নিদর্শনগুলো বিক্রমপুর জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। 5 বছরের নাটেশ্বরের প্রত্নতাত্ত্বিক স্থানের উৎখননের পর 2024 সালের মধ্যে আধুনিক পদ্ধতিতে আর্কিওলজিক্যাল পার্ক বা প্রত্নতাত্ত্বিক উদ্যান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে এবং নাটেশ্বরকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান হিসাবে স্বীকৃতি দেবে বলে প্রত্নতাত্ত্বিকরা আশাবাদ ব্যক্ত করেছেন। এই নিদর্শনটির পাশেই ছিল নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনেক ছেলেরা ফুটবল খেলছে দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা দরগা শরীফ, যে দরগা শরীফটি বাবা আদম মসজিদ নামে পরিচিত। বাবা আদম শহীদ মসজিদটি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার দরগাবাড়ি গ্রামে অবস্থিত এবং এই বাবা আদম স্থানীয় অত্যাচারী হিন্দু রাজাদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর এই মসজিদটি 1483 খ্রিস্টাব্দে বিক্রমপুরের শাসক মহান মালিক কাফুর শাহ বাবা আদমের নামে একটি চমৎকার মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটির ছাদে 6টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলো লাল পোড়ামাটির ইট। অভ্যন্তরভাগে পশ্চিম দেয়ালে 3টি মেহরাব রয়েছে আর পূর্ব দেয়ালে রয়েছে আরবি লিপিতে উৎকীর্ণ একটি শিলাফলক। ভারতবর্ষ প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ 1909 সালে একবার এই মসজিদটি সংস্কার করে সংরক্ষণের উদ্যোগ নেয়, কিন্তু এরপর আর কাজ হয়নি। 1991 সালে লোহার সীমানা বেড়া দেয় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইদ্রাকপুর কেল্লা অথবা ইদ্রাকপুর দুর্গ, ঠিক এই জায়গাতে আমরা চলে এসেছি। এই দুর্গটি
সুড়ঙ্গ পথ ঢাকার লালবাগ দুর্গের মতোই দেখতে পাচ্ছেন, এবং এটি ইছামতি নদীর পশ্চিম তীরে ইদ্দাকপুর নামক স্থানে এটা নির্মাণ করা হয়। বাংলার সুবেদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা 16 শতকের দিকে এই জলদুর্গ তৈরি করেন। কেল্লাটির 3 কিলোমিটারের মধ্যেই ইছামতি, ধলেশ্বরী, মেঘনা এবং শীতলক্ষ্যা নদীর অবস্থান। আর ইদ্রাকপুর দুর্গটি 1909 সালে সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষিত হয়। দর্শনীয় স্থানগুলো দেখতে দেখতে আমরা এখন এসেছি চর কিশোরগঞ্জ ফেরিঘাটে। এই ফেরিঘাটের মুন্সিগঞ্জ এই পারে আর গজারিয়া ঘাট নদীর ওই পারে প্রতিদিন অনেক মানুষ এই যাতায়াত পথ দিয়ে নৌপথে যাতায়াত করে থাকে। দৈনিক জীবনের ক্লান্তি দূর করতে এখানে মুন্সিগঞ্জবাসী এসে তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলে থাকে, এবং এখানে কিছু বিনোদন কেন্দ্রও রয়েছে। পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব নিয়ে বিকেলের নদী ভ্রমণ একটা চমৎকার মুহূর্ত হিসেবে পরিগণিত হয়। সর্বদা আমাদের চেষ্টা থাকে আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগগুলো উপহার দেওয়া, তাই যে কোনো ধরনের সাজেশন আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ব্রাদার্স ব্লগের পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।